বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সমরেশ বসুর গল্প বিহিত। নিঝুম দুপুরে স্তব্ধতাকে আচমকা ছিন্ন ভিন্ন করে দিয়ে সেই ভয়ঙ্কর জান্তব শব্দটা পাড়ার ভিতর দিয়ে নিমেষে বেরিয়ে গেল। পাড়ার দুপাশের বাড়িগুলোর দেওয়াল কেঁপে উঠল, ঠকঠকিয়ে ঝনঝনিয়ে উঠল দরজা জানলা। কোথা থেকে ভেসে এলো একটি শিশুর আর্তচিৎকার। কোনো বৃদ্ধ বা বৃদ্ধার হঠাৎ ঘুম ভাঙা চাপা গোঙানির শব্দও কি শোনা গেল? শান্ত পাড়াটা মুহূর্তেই যেন অশান্ত হয়ে উঠল। দরজা জানলা খোলার শব্দ, একটা কুকুর হঠাৎ ভয় পেয়ে ডেকে উঠেই চুপ করে গেল। চৈত্রের দুপুর, আমি লিখছিলুম। এখন আমি 2 কামরার এই ফ্ল্যাটটিতেই আছি। এ সময় দরজা জানলা বন্ধ রাখি, পাখা খুলে দিয়ে কাজে ডুবে থাকি। আমার কাজের ছেলে অনন্ত এ সময় আমার আবাসগৃহে খেতে যায়। এখন বেলা 2:30। অনন্ত আসবে ঘড়ির কাঁটা মিলিয়ে বিকেল 3টে, এসে আমাকে চা দেবে। আজ নিয়ে 3-4 দিন ধরে ঠিক এই সময় এই ঘটনা ঘটছে। আমার এই ফ্ল্যাট 3 তলায়। পূব দক্ষিণে 2টি ব্যালকনি আছে। আমার উল্টো দিকে 4 তলা বাড়িটির 4 তলায় থাকেন শীতেশ সেন, বিশিষ্ট আইনজীবী। দোতলায় থাকেন তার ছোট ভাই ডাক্তার বীরেন সেন, একজন চিকিৎসক এবং সমাজসেবী। পাড়ায় এরা ছাড়াও 2-1টি পরিবারের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় আছে। সকলেই সজ্জন প্রতিবেশী। পাড়াটি যাকে বলা যায় কসমোপলিটান সেই রকম। খ্রিস্টান, পার্সি, মুসলমান, হিন্দু সব রকমের অধিবাসী আছেন। অবশ্যই হিন্দুই বেশি, বাঙালি অবাঙালি মিলিয়ে। গতকাল সকালে ডাক্তার বীরেশ সেন আমাকে চেক আপ করতে এসেছিলেন। আমার হৃদযন্ত্রটি কিছু বিকল হওয়ায় ডক্টর সেন অনুগ্রহ করে আমাকে মাঝে মাঝে চেক আপ করেন। গতকাল তিনি যখন এসেছিলেন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ডক্টর সেন, কি ব্যাপার বলুন তো? কে এই মোটর বাইক আরোহী যে সাইলেন্সার পাইপের পুরোটাই খুলে দিল আর রোজ দুপুরে ওরকম বিভৎস শব্দ করে এ পাড়া দিয়ে বিশেষ করে কয়েকবার চক্কর দেয়? আর বলবেন না, ডাক্তার সেন গম্ভীর বিষণ্ণ স্বরে বলেছিলেন। শব্দটা বিভৎসের চেয়েও আরো ভয়ঙ্কর কিছু। আমার শরীরও তো তেমন ভালো নয়। রোজ দুপুরে ওই সময় আমি একটু ঘুমোবার চেষ্টা করি, আর এই কদিন ধরে ওই শব্দে হঠাৎ যে কেবল ঘুমের চটকা ভেঙে যায় তা নয়, ওই শব্দে মনে হয় হার্টবিটস বন্ধ হয়ে যাবে। আমার শিশু নাতিটি যে ঘরে থাকে সে ঘরের দরজা জানলা খুব ভালো করে বন্ধ করা সত্ত্বেও শব্দটা যেন দেয়াল ফুঁড়ে ভিতরে ঢোকে। নাতিটি ভয়ে চিৎকার করে কেঁদে ওঠে। আমি বুঝি পাড়ার শিশু, বৃদ্ধ আর অসুস্থদের এই শব্দের ধাক্কা সামলাতে কি অসহ্য কষ্ট হয়। কিন্তু কি করবেন বলুন? এই সব জীবদের আপনি কি করে দমাবেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন? জীবটি কি এতই ক্ষমতাশালী? তাকে দমানো যাবে না? অন্তত তাকে অনুরোধ করা যেতে পারে সে যেন তার মোটর বাইকের সাইলেন্সার পাইপটি পুরোটা জুড়ে দেয়। তাই যদি দেবে তাহলে ওর মজাটাই মাঠে মারা যাবে। ডক্টর সেন হতাশ হেসে মাথা নেড়েছিলেন। আমি ব্যাপারটা কিছু না বুঝে ডক্টর সেনের মুখের দিকে অবাক জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলুম। তিনি খোলা দরজা দিয়ে একবার বাইরের দিকে দেখেছিলেন, বলেছিলেন, এ পাড়ার 34 নম্বর বাড়ির, মানে আমি ওই সরখেলদের বাড়ির কথা বলছি। সরখেলদের বাড়ির এক মেয়েকে নাকি ও প্রেম নিবেদন করেছিল, কিন্তু মেয়েটি একটু ভিন্ন ধাতুর। কোনোরকম সাড়া তো দেয়নি বটেই, বরং সরাসরি নাকচ করে দিয়ে নাকি ওকে জানিয়ে দিয়েছে প্রেম ব্যাপারটা কিছু বাজারের কেনা বেচার জিনিস নয়, ইচ্ছে করলেই দর দেওয়ার মতো প্রেম নিবেদন করা যায় না। হঠাৎ কি হলো? কিসের প্রেম নিবেদন? কথাবার্তা পরিচয় থাক বা না থাক, প্রেম নিবেদন করলেই হলো। মেয়েটির কাছ থেকে ওরকম জবাব পাওয়ার পরেও নাকি ও আরও চেষ্টা করেছিল।
কিছুতেই যখন ওর আশা ফলল না, তখন থেকেই এই ভর দুপুরের ওই শুয়োর ডাকা চিৎকারের অভিযান শুরু হয়েছে। এটা হলো প্রতিশোধ নেবার শুরু। তারপর কোন দিকে ব্যাপারটা মোড় নেবে কেউ বলতে পারে না। ও বাবা, ওর বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন? এই মোটর বাইকের চালককে? আগে হ্যাঁ। কিন্তু ওর কি অধিকার আছে একটি অপরিচিত মেয়েকে প্রেম নিবেদন করবে? অপরিচিত নয়, মেয়েটিকেও চেনে, কিন্তু পরিচয় বলতে যা বোঝায় তা ছিল না। আহা, ওটাকে ওই অপরিচিতই বলে। তা বলে, কিন্তু ও যে জানে ও যখন মেয়েটিকে চেয়েছে তখন ওকে পেতেই হবে। ডক্টর সেন আমার মুখের দিকে তাকিয়ে বিমর্ষ হেসেছিলেন। আমি ডক্টর সেনের চোখের দিকে তাকিয়েছিলাম। তার কথার অন্তর্নিহিত অর্থটি যে ধরতে পারিনি তা না, তবু আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ডক্টর সেন, একটা প্রবাদ আছে শুনেছেন, ওই ওই মেড়া নাচে খুঁটির জোরে? তো এর খুঁটিটি কি, কোথায় থাকে? ওর খুঁটি দু জায়গায়। ডক্টর সেনের মুখ ও চোখের দৃষ্টি কঠিন হয়ে উঠেছিল এবং কণ্ঠস্বরও। একটি লোকাল থানা আর একটি হচ্ছে রাজনৈতিক দল। ওই রকমই কিছু শোনার আশঙ্কা আমার ছিল। আচ্ছা আচ্ছা, ও ও কে, কোথায় থাকে কিছু জানেন? আমি আবার জিজ্ঞেস করেছিলাম। ডাক্তার সেন বলেছিলেন, এ পাড়ারই কাছে পিঠের ওই ভট্টাচ বাড়ির ছেলে। মোটামুটি লেখাপড়াও একসময় শিখেছে। দেখছিলুম কিছুদিন এক রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তারপর তো দেখছি ওর হাত রক্তে মাখামাখি। ও এখন এ এলাকার মুকুটহীন রাজা। মনে মনে বলেছিলুম, সত্যি কঠিন সমস্যা, কিন্তু কি এর সমাধান? ওই জাতীয় জীব বর্তমানে সারা দেশেই ছড়িয়ে আছে, আর ওরা জানে ওদের সব রকমের অধিকার আছে। ওরা যা চাইবে তা ওদের পেতেই হবে। অতএব মধ্য কলকাতার শান্তিপ্রিয় অধিবাসীদের একটি পাড়ার সমস্ত লোককে কষ্ট দেবার অধিকার ওর আছে। এটা হচ্ছে ওদের এক ধরনের নিজের শক্তি পরীক্ষা। শুধু সরখেলদের নয়, গোটা পাড়ার বাসিন্দাদেরও জানিয়ে দিতে চায় ওর শিকারের দিকে ও হাত বাড়াচ্ছে। কারোর যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকে, থানায় গিয়ে পাড়ার শান্তি রক্ষা করতে চায়, তারা সেই চেষ্টা করতে পারে। ডাক্তার সেন ঠিক বলেছেন, প্রতিশোধ নেবার এটা হলো শুরু। যখন দেখবে পাড়াটাকে ও ওর বিভীষিকার দ্বারা কবজা করতে পেরেছে, তখন সকলের চোখের ওপর দিয়েই ও শিকার মুখে করে নিয়ে যাবে। ডাক্তার সেন বিদায় নেবার আগে অন্যমনস্ক স্বরে বলেছিলেন, জানি না এর কি বিহিত হতে পারে। দরজা জানালা বন্ধ। লেখার টেবিলে লেখা থামিয়ে যখন এসব ভাবছি, তখন মোটর বাইকের সেই দেওয়াল কাঁপানো, কানের পর্দা ফাটানো জান্তব শব্দটা দ্বিতীয়বারের পরিক্রমায় এগিয়ে আসছে। আমি কলমটা রেখে কুবের দরজাটা খুলে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালুম। ও দক্ষিণ থেকে ঝড়ের বেগে মোটর বাইক চালিয়ে এগিয়ে আসছে। ওর দৃষ্টি সামনে, স্পষ্টই দেখতে পাচ্ছি বুলেট নামে 3.5 অশ্বশক্তির দ্বিচক্রযানটির আরোহীর পরনে জিন্স, গায়ে বোতাম খোলা একটা পাঞ্জাবি, গলায় চিকচিক করছে সোনার চেন, বাঁ হাতের কবজিতে ঘড়ি, ডান হাতে একটা স্টেনলেস স্টিলের বা রূপোর মোটা চেন। চুল উড়ছে, দেখলেই বোঝা যায় দীর্ঘদেহী, স্বাস্থ্যবান। মুখ চোখও খারাপ না। মাথায় হেলমেট না রাখার আইনভঙ্গটা কোনো মূল্যই নেই ওর কাছে, সেটা বুঝতে অসুবিধে হয় না। ও আমার কাছাকাছি হতেই গলার স্বর যতটা সম্ভব চড়িয়ে ডাকলুম, এই যে শুনছেন? ও আমার কথার মধ্যেই বেশ খানিকটা এগিয়ে চলে গিয়েছে, কিন্তু দূর থেকেই পিছন ফিরে একবার আমাকে তাকিয়ে দেখল, দেখে মুখ ফিরিয়ে নিল। আদেও কোনো পাত্তাই দিল না। সেই জান্তব শব্দ তুলে ঝড়ের বেগে বেরিয়ে গেল। আমি ঘোর দুপুরের নির্জন খাঁখা রাস্তাটার দিকে দেখলুম। আশেপাশের কয়েকটি বাড়ির খোলা জানলায় 2-4টি মহিলা পুরুষের মুখ। দোতলায় পাশের খোলা জানলায়
ডাক্তার সেনও দাঁড়িয়ে আছেন, অবাক জিজ্ঞাসু চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। অন্যান্যদের চোখও আমার দিকেই ছিল। ও সাধারণত 3 থেকে 4 বার এই রাস্তা প্রদক্ষিণ করে। গত 3-4 দিনের অভিজ্ঞতা থেকে এটাই বোঝা গিয়েছে। আমি মিনিট 2 দাঁড়িয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে উদ্যত হতেই দক্ষিণ থেকে বিভৎস জান্তব শব্দটা আবার এগিয়ে আসতে লাগলো। আমি ধৈর্য হারালুম। দেখলুম ও দ্রুত ঝড়ের বেগে এগিয়ে আসছে। আমি টেবিল থেকে জল ভরা গ্লাসটা তুলে নিলুম, ব্যালকনিতে গেলুম। ও আমাকে পেরিয়ে যাওয়ার আগেই আমি গ্লাসের জল ছুঁড়ে দিলুম। অব্যর্থভাবে জলটা ওর গায়ে মাথায় পড়ল। ও কিছু বুঝে ওঠার আগেই বেশ খানিকটা এগিয়ে চলে গিয়েছে। কিন্তু ও দাঁড়ালো, পিছন ফিরে দেখলো না। আগে গায়ে মাথায় হাত দিয়ে দেখে নিল, তারপর মোটর বাইক ঘুরিয়ে আবার ব্যালকনির নিচে এসে দাঁড়ালো। মোটর বাইকের ইঞ্জিন বন্ধ করলো, চোখ তুলে আমার দিকে তাকালো। দুটি জ্বলন্ত বাঘের চোখ, আর বাঘের চাপা গর্জনের মতোই শোনালো, আপনি আমার গায়ে জল দিয়েছেন? হ্যাঁ, আমি ঘাড় ঝাঁকালুম। কেন? নইলে যে আপনি শুনতে পেতেন না, তাই জল ছুড়লেন গায়ে? হ্যাঁ। কি বলতে চান আপনি? আপনাকে একটা অনুরোধ করছি, আপনি দয়া করে আপনার মোটর বাইকের সাইলেন্সার পাইপটা ঠিক করে নিন। শব্দটা বড় যন্ত্রণাদায়ক। সেই জন্য জল ছুড়লেন? হ্যাঁ। 3 তলা থেকে স্পষ্টই দেখলুম ওর চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। মোটর বাইকের হ্যান্ডেলে রাখা হাতের মুঠো দুটো মুঠি পাকিয়ে উঠছে। 2 চোখ হিংস্র জ্বলন্ত দেখাচ্ছে। গলার স্বরের চাপা গর্জন শোনা গেল, একবার নিচে নেমে আসবেন? তার চেয়ে আপনি বরং আমার ঘরে আসুন, আমি ডাকলুম। ও কয়েক মুহূর্ত আমার দিকে অপলক জ্বলন্ত চোখে তাকিয়ে রইল। বলল, আসছি বলে মোটর বাইকের ইঞ্জিন চালু করে সেই জান্তব শব্দে গোটা পাড়া কাঁপিয়ে দক্ষিণে চলে গেল। আমি দেখলুম অনন্ত আসছে। তার মানে 3টে বাজলো। ঘরে ঢোকার আগে দেখি ডক্টর সেন ছাড়াও আশেপাশের বেশ কয়েকটা বাড়ির দরজা জানলায় কিছু মুখ উঁকি দিচ্ছে। তাদের সকলের চোখে আমার ওপর। কারোর মুখে বিস্ময়, কারোর মুখে উদ্বেগের ছায়া। আমি ডক্টর সেনের দিকে তাকিয়ে একটু হেসে ঘরের মধ্যে ঢুকলুম, দরজাটা বন্ধ করে দিলুম। আমার মধ্যেও কি অস্বস্তি বা উদ্বেগ একটুও ছিল না? ছিল বই কি, কিন্তু কোনো কোনো সময় আমি যে নিরুপায় বোধ করি। এটা যেন একটা অনিবার্য দায়বদ্ধতার মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে দেয়। অনন্ত কলিং বেল টেপার আগেই আমি ভিতরের বারান্দায় গিয়ে বাইরের দরজা খুলে দিলুম। অনন্ত কলিং বেলে হাত দিতে যাচ্ছিল। আমি ডাকলুম, আয় ভিতরে আয়। অনন্ত ভিতরে ঢুকলো। আমি পাশের ঘরে ঢুকলুম। অনন্ত দরজা বন্ধ করে পাশের ঘরে এলো। দেখছি ওর চোখে মুখে উদ্বেগ ও উত্তেজনা। আপনি কি ওই ছেলেটাকে কিছু বলেছেন নাকি? হ্যাঁ, আমি ওর গায়ে জল ছিটিয়ে দিয়েছিলুম বলে আমি কাঠের আলমারির পাল্লা খুলে একটা চাবির গোছা বের করলুম। অনন্ত উৎকণ্ঠিত স্বরে বলে উঠল, সর্বনাশ, ওর গায়ে জল ছিটিয়ে দিয়েছেন? ও আপনাকে কি বলে গেল? ও আমাকে নিচে ডাকছিল। আমি আলমারির ভিতরে একটা চোরা খোপের চাবির মুখে চাবি গলিয়ে খোপের ঢাকনা খুললুম। আমি ওকে আমার ঘরে আসতে বললুম। অনন্তর গলার স্বর রুদ্ধ, উদ্বিগ্ন। ও কি বললে? ও আসছে। আমি খোপের মধ্যে হাত ঢোকালুম। অনন্ত আমার দিকে 2 পা এগিয়ে এলো। ওর গলার স্বর উদ্বেগ ব্যাকুল। বাবু, আপনি এখনই ও বাড়ি ফিরে যান, একটা সর্বনাশ ঘটে যাবে। ও আসবার আগে আপনি বাড়ি ছেড়ে চলে যান। না অনন্ত, আর তা হয় না। আমি 6 রাউন্ডারটা খোপ থেকে বের করলুম। কেউটে সাপের মতোই আগ্নেয়াস্ত্রটি চকচক করছে। আনলক করে খুলে দেখলুম 6টি গুলি ভরা আছে। 2 সপ্তাহ আগেও এটা পরিষ্কার করেছি। অনন্তর উদ্বিগ্ন মুখের দিকে চোখ তুলে তাকালুম। ও যখন আসছে বলে গেল,
এখন আর আমি ঘর ছেড়ে যেতে পারি নে, কারণ আমি ওকে আসতে বলেছি। আমি আলমারির ভিতরে চাবির গোছা রেখে পাল্লা বন্ধ করলুম। অনন্ত আর্তস্বরে বলল, বাবু, আমার পা কাঁপছে, আমি এ দরজা খুলে দেব না। তুই না দিলে আমাকেই দরজা খুলে দিতে হবে। আমি একটা চেয়ার তুলে ঘরের এক কোণে নিয়ে গেলুম। তোকে আমি বলছি অনন্ত, ভয় পাস নে। ভয় জিনিসটা ময়ালের মতো, কেবলই পাকে পাকে জড়ায়, জ্যান্ত মরা করে দেয়। তোকে ও কিচ্ছু বলবে না, তুই কেবল ওই দরজা খুলে দিবি। আমি চেয়ারে বসতে না বসতেই সেই বীভৎস শব্দ দক্ষিণ থেকে ভেসে এলো। অনন্ত ছুটে আমার লেখার ঘরে চলে গেল। পূব দিকের ব্যালকনির দরজা খোলার শব্দ পেলুম। অনন্ত ব্যালকনিতে যাচ্ছে। মোটরবাইকের জান্তব শব্দটা আমার 3 তলার নিচে এসে দাঁড়ালো। জানি সিঁড়ি ওঠার নিচের দরজা খোলা আছে। অনন্ত দৌড়ে এলো পাশের ঘরে। ওর কালো মুখ ফ্যাকাশে, দু চোখে আতঙ্ক, প্রায় ফিসফিস করে বলল, বাবু, বাবু, ডাক্তার বাবু, আরো অনেকে দরজা জানলা খুলে দাঁড়িয়ে দেখছেন। দেখতে দে। আমি ডান হাতে রিভলভারটি নিয়ে দরজার দিকে মুখ করে বসলুম। অনন্ত আবার বোধহয় লেখার ঘরে চলে গেল। মোটরবাইকের শব্দ থেমেছে। ও বোধহয় এখন সিঁড়ি ভাঙছে। সমস্ত পাড়াটা এখন নিঝুম দুপুরের সেই স্তব্ধতা নেমে এসেছে, কিন্তু সেই স্তব্ধতাও যেন গভীর উৎকণ্ঠায় কান পেতে আছে। কলিং বেল বাজল। টুং টাং শব্দটা শোনালো যেন দুটো গুলির শব্দের মতো। বাইরের দরজা খোলা শব্দ হলো। 1 সেকেন্ড। ও দরজার ভিতর পা দিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। জ্বলন্ত চোখে আমার ডান হাতের দিকে দেখল। ওর মুখে যেন বিদ্যুৎ ঝিলি খেনে গেল। বাজ ডাকার মতো ওর গলার স্বর শোনা গেল, ও তৈরি হয়ে বসে আছেন দেখছি। হ্যাঁ, আপনাকে রিসিভ করার জন্য। আমি ওর চোখে স্থির চোখ রেখে উঠে দাঁড়ালুম। কোমরের কাছ থেকে হাত সরান আর বলুন কেন আমাকে নিচে ডাকছিলেন। ও নিজেও আমার চোখে চোখ রেখে কোমরের কাছ থেকে হাত সরালো, একটু হাসলো। এখন তো আর বলা যাবে না কেন আপনাকে ডেকেছিলাম, পরে এক সময় বলবো। ওর তীক্ষ্ণ চোখ নামিয়ে আমার 6 রাউন্ডারের দিকে দেখল। চোখে এক ঝলকের জন্য সন্দেহ ফুটল, কেটেও গেল মুহূর্তেই। ওর নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। বোঝা যাচ্ছে পারলেও আমাকে ছিঁড়ে খায়, এবং সম্ভবত ওর জীবনে আমাদের মতো শান্তিপ্রিয় ভদ্রলোকদের কাছে এরকম অভ্যর্থনা এই প্রথম কপালে জুটল। ও সামান্য মাথা ঝাঁকালো। আচ্ছা, আজ চলি, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আসবেন আসবেন। আমি ওর চোখে চোখ রেখে বললুম, আর যদি আমার অনুরোধটা রাখেন খুব খুশি হব। ওর ভুরু কুঁচকে উঠল। কোন অনুরোধ? ওই মোটর বাইকের সাইলেন্সার পাইপটা ঠিক করে লাগিয়ে নেবেন। ওর চোয়াল নড়া দেখে মনে হলো দাঁতে দাঁত ঘষছে। কেন, নইলে কি আবার জল ছুঁড়বেন? হ্যাঁ, তা ছুটতে পারি। বেশ, আমিও তৈরি থাকব। ও পিছন ফিরতে উদ্যত হলো। তবে আমি নিজের মর্জিতে চলি, কারোর অনুরোধের ধার ধারি না। পেছন ফেরার সময় হাত দুটো মাথার উপর তুলবেন। আমি এগিয়ে গেলুম। ও পিছন ফিরে আমার দিকে তাকিয়ে একবার দেখল, তারপর 2 হাত মাথার উপর তুলে বাইরের দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজার পাশে অনন্ত দাঁড়িয়েছিল, ওর 2 চোখে ঘৃণা আর ভয়। আমি অটোমেটিক লক দরজার পাল্লাটা ঠেলে দিলুম। লেখার ঘরে গিয়ে অস্ত্রটি টেবিলের উপর রেখে বাইরের ব্যালকনিতে গেলুম। ও ইতিমধ্যেই নিচে নেমে গিয়েছে, চেপে বসেছে মোটর বাইকের সিটে। আমি অবাক হয়ে দেখলুম আশপাশের অন্তত 10টা বাড়ির খোলা জানলায়, ব্যালকনিতে, গলিতে, দোতলা, তেতলা, 4তলার মহিলা পুরুষরা ভিড় করে দাঁড়িয়েছেন। তাদের সকলের দৃষ্টি এখন আমার দিক থেকে সরে নিচে ওর দিকে পড়েছে। ও রাস্তার দুধারের বাড়িগুলোর দিকে তাকিয়ে দেখল, তারপরে আর উত্তরে না গিয়ে দক্ষিণে ফিরে গেল।
তখন আবার সবাই আমার দিকে তাকালেন। ডাক্তার সেন, তাঁর স্ত্রী, পুত্রবধূ সবাই আমার দিকে তাকিয়েছিলেন। চোকাচোকি হতে হাসলেন। আমি ফিরে গিয়ে লেখার টেবিলে বসলুম। অস্ত্রটা কি বিশ্রী বেমানান দেখাচ্ছে লেখার টেবিলে। ওটার সেফটি ক্যাচ লক করে টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে দিলুম। কলম তুলে নিলেও তখনই কাজে মনোনিবেশ করতে পারলুম না। ওর গায়ে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত ঘটনাটা আদ্যোপান্ত একবার ভেবে নিলুম। অস্বীকার করার উপায় নেই, বেশ খানিকক্ষণ সময় একটা টেনশনে কেটেছে। এখনো তার ভাইব্রেশন রয়েছে। ভেবেই আমাকে সিদ্ধান্ত নিতে হলো, আমার বাসগৃহে যাওয়ার সময় অস্ত্রটি নিয়েই আমাকে নিচে নামতে হবে। অবশ্যই গাড়িতে ওঠার সময় দূর থেকে বোমা ছোড়াটা খুব একটা অসম্ভব ব্যাপার নাও হতে পারে। আমাকে সাবধানে থাকতেই হবে। আর আজ আমার স্ত্রীর উদ্বেগ শুরু হবে। টেলিফোনটা বেজে উঠল। অনন্ত পাশের ঘর থেকে লাইন ধরল। অবাক হব না যদি আমার স্ত্রী ও বাড়ি থেকে টেলিফোন করে থাকে। কিন্তু অনন্ত এসে বলল, ডাক্তারবাবু আপনাকে টেলিফোনে ডাকছে। আমি টেবিলের বাঁ দিকে রাখা টেলিফোনের রিসিভার তুলে নিলুম। বললুম, ডক্টর সেন বলুন, আমি বলছি। আমি সমস্ত ঘটনাটা এখনই থানার ওসিকে জানিয়ে দিলুম। ডক্টর সেনের স্বরে উদ্বেগ ও উত্তেজনা স্পষ্ট। আপনি আপনি ঠিক আছেন তো? এসে বললুম, হ্যাঁ ঠিক আছি। আমি জানতুম আমি প্রস্তুত হয়ে আসবে ও। আমিও প্রস্তুত ছিলুম। হ্যাঁ, ওসি আমাকে জিজ্ঞেস করলেন আপনার রিভলভারটি লাইসেন্স আছে কিনা। ডক্টর সেনের স্বরে ঝাঁঝ ফুটল। আমি বললুম, কার সম্পর্কে কি বলছেন? উনি বেআইনি অস্ত্র রাখবেন এরম কথা আপনি ভাবলেন কি করে? তারপরে অবশ্যই ক্ষমা চাইলেন। বললেন আমাদের পাড়ায় পুলিশ পিকেট বসাবেন। আমি হেসে বললুম, হ্যাঁ তা থানাও তো ওর একটা খুঁটি। পুলিশ পিকেটে কি ওর উদ্ধত্ত অসভ্যতা বন্ধ করা যাবে? দেখুন কি হয়। না, ঘটনা যা ঘটলো আপনি একটু সাবধানে থাকবেন। ডক্টর সেনের স্বরে অকৃত্রিম অনুরোধ। আমি বললুম, হ্যাঁ তা থাকবো। রিসিভার নামিয়ে রাখলুম। অনন্ত ধুমায়িত চায়ের কাপ টেবিলে রাখলো। বলল, বাবু আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয় করলে তো সব সময় চলে না। আমি কলম নামিয়ে রাখলুম। তুই যেন বাড়ি গিয়ে আবার মাকে এত বড় করে লাগাসনি। যা বলবার তা আমিই বলবো। অনন্ত এতক্ষণে একটু হাসলো। আমি আর মাকে কি বলবো? ওকে ভয় পায় না এলাকায় এমন লোক একজনও নেই। ওর দলের কয়েকজনকে আমি চিনি। আমি মাথা ঝাঁকালুম। কিছু না বলে চায়ের কাপে চুমুক দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলুম। কতক্ষণ কেটেছে খেয়াল করিনি। মোটর বাইকের সেই জান্তব্য শব্দটা দক্ষিণ দিক থেকে আবার এগিয়ে আসতে লাগলো। আমি অন্যমনস্ক হয়ে পড়লুম। এখন পাড়ার রাস্তায় কিছু ছেলে খেলা করছে। শব্দটা ঘর বাড়ি রাস্তা কাঁপিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। অনন্ত ব্যালকনির খোলা দরজা দিয়ে ঢুকলো। ওর ফ্যাকাশে মুখে ও চোখে উদ্বেগ। বাবু বাবু মোটর সাইকেলের পিছনে ওর দলের একজন বসেছিল। ও তাকে হাত দিয়ে আমাদের তেতলার দিকে দেখালো। দেখাক। আমি বাঁ হাতের কবজির ঘড়ি দেখলুম। 4:30 বাজে। আরও ঘন্টাখানেক কাজ করতেই হবে, নইলে সামলাতে পারবো না। পরের দিন। আজ রবিবার। চাকরিতে ছুটি মেলে, নিজের পেশায় ছুটি মেলে না। অতএব অন্যান্য দিনের মতো আজও আমি কাজে বসেছি। গতকাল সন্ধ্যায় আমি নির্বিঘ্নেই বাড়ি ফিরে গিয়েছিলুম এবং যা ভেবেছিলুম তাই হয়েছে। আমার স্ত্রী উদ্বেগে গত রাত্রে ঘুমোতে পারেননি। আমার আশ্বস্ত করার চেষ্টা সত্ত্বেও তিনি চেয়েছেন এখন থেকে দুপুরে তিনি এ ফ্ল্যাটে চলে আসবেন। অনেক বলে কয়ে ওকে নিবৃত্ত করেছি। তবে দুপুর থেকেই টেলিফোন শুরু হবে এটা বুঝেছি। অনন্ত বেলা 1টায় আমাকে দুপুরের খাবার খাইয়ে চলে গিয়েছে। আমি কাজ করছিলাম। হঠাৎ এক সময় রবিবারের ক্লান্ত ঘুমন্ত নিঝুম দুপুরকে কাঁপিয়ে দিয়ে মোটর বাইকের সেই জান্তব বিভৎস শব্দ দরজা জানালা খটখটিয়ে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল।
আমার কাজ থেমে গেল। প্রথম পরিক্রমা। ও তাহলে কথা রাখেনি, বরং সাইলেন্সার পাইপের যেটুকু অবশিষ্ট রেখেছিল সেটুকুও খুলে দিয়েছে। সেই শিশুর ভয়ে ডুকরে কেঁদে ওঠার কান্নার শব্দ, ভয় পাওয়া কুকুরটা ডেকে উঠেই চুপ করে যাওয়া। কি করা যায়? এই অন্যায় উদ্ধত্তের কি জবাব আছে? সকালে আসবার সময় দেখেছি দক্ষিণের মোড়ে ফুটপাতে দুজন সশস্ত্র সেপাই তুলে বসে আছে, পুলিশ পিকেট। কিন্তু ওকে কে থামাবে? আর আমি রোজ একটা লোকের গায়ে জল ছিটিয়ে দিতে পারি? অসম্ভব। গতকাল ওর দৃষ্টি আকর্ষণের জন্য জল ছুঁড়েছিলুম, আর রোজ রোজ আমি তা করতে পারি না, মানায়ও না। আমার চিন্তার মধ্যেই আওয়ার শব্দটা ধেয়ে এলো, যেন একটা খ্যাপা জানোয়ার প্রচণ্ড গর্জনে অন্ধমত্ত হয়ে ছুটে চলেছে। ওর শিকার চাই। আর নিশ্চয়ই ও ঠোঁট বাঁকিয়ে আমার ব্যালকনির দিকে তাকিয়ে দেখে যাচ্ছে। কিন্তু আমি ওর হাতের ক্রীড়নক হতে পারি না। ও আমাকে উস্কে দেবার হাজার চেষ্টা করলেও না। অথচ এ উদ্ধত্ত সহ্য করাও কঠিন। পুলিশ পিকেট কেন বসানো হয়েছে কে জানে। দ্বিতীয় পরিক্রমার পর জন্তুর সেই বিভৎস জান্তব চিৎকার পাড়া কাঁপিয়ে তৃতীয় পরিক্রমায় ঝড়ের বেগে এগিয়ে এলো। আস্তে আস্তে হঠাৎ আমার ফ্ল্যাট ছাড়িয়ে যেন শব্দটা থেমে গেল। তার মানে ও মোটর বাইকের ইঞ্জিন বন্ধ করেছে। ও দাঁড়িয়ে পড়েছে। পুলিশ তাহলে ওকে বাধা দিয়েছে? ব্যাপারটা কি দেখার জন্য আমি চেয়ার ছেড়ে উঠলুম। পুবের ব্যালকনির দরজা খুলে বাইরে গেলুম। আমার চোখের সামনে এক অভূতপূর্ব দৃশ্য। আমার সামনে এবং উত্তর দক্ষিণে যতগুলি বাড়ি আছে, সব বাড়ির সব তলায়, ব্যালকনিতে, জানলায় মহিলা পুরুষ নির্বিশেষে ভিড় করেছেন। তাদের অধিকাংশের হাতে জলের গেলাস। চওড়া পিচের রাস্তাটা দেখে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আর ও মোটর বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওর মাথার চুল থেকে টুপটুপিয়ে জল পড়ছে। সিল্কের বোতাম খোলা পাঞ্জাবিটা জলে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গিয়েছে। আমার প্রতিবেশী মহিলা পুরুষ সবাই হাসছেন। সবাই একবার আমার দিকে তাকিয়ে দেখলেন। আর ও যেন চূড়ান্ত ভূতগ্রস্ত অসার অবাক চোখে পাড়ার এই চেহারা দেখছে। ঠিক যেন বিশ্বাস করে উঠতে পারছে না। রবিবার ছুটির দিনে আমাদের পাড়ায় দুপুরে এমন একটা ছবি অকল্পনীয়। রবিবার বলেই আজ প্রত্যেক বাড়িতে ভিড়ও বেশি। ও মোটর বাইক থেকে নেমে যানটিকে কেরিয়ারে দাঁড় করালো। দাঁড়িয়ে ডান দিকে বাঁ দিকে উত্তর দক্ষিণে মুখ তুলে তাকালো। দেখলো ও ডান হাত পাঞ্জাবির নিচে কোমরের কাছে। ও কি রিভলভার বের করে হঠাৎ কোনো দিকে গুলি চালাতে আরম্ভ করবে? আর একটি নতুন ঘটনা ঘটল। ও মোটর বাইক থেকে নেমে দাঁড়াতেই যে কুকুরটা ভয়ে একবার ডেকেই থেমে যায়, সে আজ ফুটপাত থেকে ওর দিকে তাকিয়ে প্রচণ্ড শব্দে ঘেউ ঘেউ করে উঠল। কেবল ঘেউ ঘেউ করলো না, তাড়া করার ভঙ্গিতে কয়েক পা এগিয়ে এলো। ও কুকুরটার দিকে দেখল। কুকুরটা আরো দুপা এগিয়ে এলো। ও কোমরের কাছ থেকে হাত বার করলো, হাতে একটা রিভলভার। হাত তুলে কুকুরটার দিকে তাক করলো। কুকুরটার আগ্নেয়াস্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। ও সমানে ঘেউ 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 করে চলল। আমি ঝটিতে একবার দক্ষিণে মুখ ফিরিয়ে পুলিশ পিকেট দেখার চেষ্টা করলুম, কিন্তু কিছু চোখে পড়ল না। পা কাঁপিয়ে একটা শব্দ হলো। কুকুরটা শেষবারের মতো একবার কোঁকিয়ে উঠেই খানিকটা ছিটকে গিয়ে ফুটপাতে লুটিয়ে পড়ল, এবং মুহূর্তেই চারদিক থেকে যেন বৃষ্টিপাত শুরু হলো। ও রিভলভার তুলে ধরল। তৎক্ষণাৎ একটি জল ভরা কাচের গেলাস ওর মাথার পিছনে এসে পড়ল। গেলাসটা রাস্তার উপর পড়ে চৌচির হয়ে গেল। ওর মাথা কাটেনি। এখন আর শুধু জল না, জল ভরা কাচের গেলাস বৃষ্টি শুরু হলো চারিদিক থেকে। ও নিজেকে বাঁচাবার জন্য রিভলভার সহ দুহাত দিয়ে মাথা ঢাকলো। আমি দেখছি। আমার প্রতিবেশীরা ব্যালকনি ছেড়ে কেউ কেউ রাস্তায় নেমে আসতে শুরু করেছেন। ও দেখলো বেগতিক। জানি না ওর রিভলভারে কতগুলো গুলি আছে, তবে ও বুঝতে পেরেছে একটা রিভলভার দিয়ে এই মারমুখো বাহিনীর সঙ্গে লড়তে পারবে না। মুখ দেখে বোঝা যাচ্ছে মানসিক শক্তিও নিঃশেষ। ও রিভলভারটা পকেটে ঢুকিয়ে দ্রুত মোটর বাইকটা কেরিয়ার থেকে নামিয়ে
লাফ দিয়ে ঘোড়া চড়ার মতো সিটে বসল। ইঞ্জিন স্টার্ট করতেই সেই জান্তব বীভৎস শব্দ। ও উত্তরে না গিয়ে চোখের পলকে মোড় ফিরে দক্ষিণে চলে গেল ঝড়ের বেগে। জল ভরা কাচের গ্লাস বৃষ্টি থেমে গেল। রাস্তার অনেকখানি জলে ধুয়ে গিয়েছে। কয়েকজন মহিলা পুরুষ নারকেল কাঠির ঝাঁটা নিয়ে বেরিয়ে এলেন। রাস্তায় পড়ে থাকা কাচের টুকরোগুলো পরিষ্কার করতে হবে। আমি আমার প্রতিবেশীদের দেখছি, দু চোখ ভরে দেখছি, জয় ও গৌরবের আনন্দে দেখছি।